এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। অগ্নিলা কান্নার মাঝেও হেসে ফেলল। ও জানতো সাইফ ওকে মৃত্যু থেকে বাঁচায়নি, মূলত নিজের হাতে আইনি সাজাভুক্ত করবে বলে ওকে জিয়ে রাখলো। সাইফ চোখ মেলল। ওর পায়ে পড়ে থাকা দীর্ঘকেশী রমণী যে ওর বুক জুড়ে হাহাকার তুলে দিয়েছে, তা প্রকাশের মতো দুর্বল ও নয়। শক্ত গলায় বলল, গেট আউট অফ মি অগ্নিলা। পরকালের বেহেশত ধারানোর মতো পাপ আমি করে ফেলেছি সাহেব। বেহেশতের আশা করি না আমি। শেষবারের মতো কয়েক মুহূর্তের জন্য এই ইহকালীন বেহেশতে আমাকে থাকতে দাও না প্লিজ। সরে যেতে বলো না। আমার মতো সারাফের জীবনটাও শেষ হতে দিও না অগ্নিলা, পারলে বিয়েটা আটকাও। স্নিগ্ধতার ঘরের বাইরে ওর দুই প্রতিবেশী আর অনু বর এসেছে শুনে সবাই গেটে চলে গেছে, আর বৃদ্ধাশ্রমের বয়স্করা ড্রয়িং রুমে। অনু নিজের ফোনের মেসেজ চেক করলো। স্নিগ্ধতা সিন করেছে ওর মেসেজ, অথচ ফোনও রিসিভ করছে না, দরজাও খুলছে না। সে যে সাইফ ওর সাথে কথা বলতে ঢুকেছে, এরপর আর সারা শব্দ নেই কোনো। বিয়ের আগ মুহূর্তে আদুরে বোনের প্রতি ভাই আবেগ প্রকাশ করবে, এসব ভেবে আর কেউ ওদের ডাকেও নি। কিন্তু এখন তো পরপক্ষ এসেছে, এবার তো বেরোনো উচিত ওদের। সাইফ অগ্নিলাকে ছাড়া সারা বা বরপক্ষের স্বাগত ভালো দেখাবে না। অনুর চিন্তা হতে শুরু করেছে। গতরাতের ঘটনার পর ওর নিজের মানসিক অবস্থাও তো ভালো না। স্নিগ্ধতা বলে আবারও দরজা ধাক্কাতে যাচ্ছিল অনু, সেই সময় দরজা খুলে দিল স্নিগ্ধতা। ওকে দেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল অনু। বিস্মিত সুরে বলল, তুই বেনারসি পড়েছিস? স্নিগ্ধতা নিজের গায়ে তাকালো। ওর পরনে শুভ্র জামাটার পরিবর্তে এখন লাল টকটকে বেনারসি। ওই লালকে রং বললে ভুল হবে হয়তো, ও তো সর্বাঙ্গে সাইফের মতো নিষ্পাপের রক্ত জড়িয়েছে। শুভ্রতার মতো বিশুদ্ধতা ওর জন্য নয়। মৃদু স্বরে বলল, সারাফ চেয়েছিল আমি লাল বধূ হয়ে ওর ঘরে যাই, তাই। এত জলদি এমন বর পাগল হয়ে গেলি? আনএক্সপেক্টেড। আচ্ছা সাইফ ভাইয়া করে, তোরা তো রুমে কথা বলছিলি তাই না? সে অনেক আগেই কেসের ফাইল সাবমিট করতে বেরিয়ে গিয়েছে। আজকে নাকি ওটার লাস্ট ডেট। শান্তশিষ্টভাবে জবাব দিল স্নিগ্ধতা। কপাল আরো কুঁচকে আসলো অনুর। সাইফ বলেছিল যে করেই হোক এ বিয়েতে থাকবে ও, অথচ কেসের জন্য আজকেও বেরিয়ে গেল। কখন গেল? স্নিগ্ধতার দিকে তাকিয়ে দেখে ও স্থির। ওর নিমিলিত নিচু দৃষ্টি দেখে মায়া হলো অনুর। কিছুক্ষণ আগেও কতটা হাসি খুশি ছিল স্নিগ্ধতা, আর সাইফ বিয়েতে নেই বলে এখন রাজ্যের কষ্ট চাপা দিয়ে আছে ও। অনু ওর কথায় হাত রাখলো, বলল, দেখ স্নিগ্ধা, তুই তো জানিস ভাইয়া এমনই, মন খারাপ। অনু শেষ করার আগেই পাশে থাকা ভদ্রলোক বলে উঠলেন, এই ছেলেটা পারেও। আজকে ওর বোনের বিয়ে, আজকেও পুলিশ স্টেশনে যেতে হবে ওকে? কোনো মানে হয়? আশপাশ আরো গুঞ্জন শুনতে পেল স্নিগ্ধতা, কিন্তু কিছু বলল না। ওকে চুপ দেখে বলতে বলতেই থেমে গেল সবাই। ভদ্রলোক নিজেও স্নিগ্ধতার মুখের দিকে তাকিয়ে আটকে গেলেন। স্নিগ্ধতার চেহারায় বিষণ্ণতা দেখে আর কিছু বলতে ইচ্ছে করলো না তার। তারা দেখিয়ে বললেন, আচ্ছা সাহেব নেই তো কি হয়েছে? আমরা তো আছি। এতজন থাকতে আর কিসের চিন্তা তোর বলতো? ও সাহেব চলে আসবে কাজ শেষ হলেই। এই স্নিগ্ধতা, যা তোর সাজ শেষ কর। যা দেখছি তোর তো সাজ শেষ হয়নি, জলদি যা। বরপক্ষ ভেতরে ঢুকেই ফটো সেশনের জন্য ডাক লাগাবে কিন্তু। জলদি রেডি হয়ে যা। অনুকে ইশারা করে ভদ্রলোক চলে গেলেন। অনু দ্রুত ঘাড় নাড়ালো। স্নিগ্ধতাকে ধরে নিয়ে আয়নার সামনে বসালো ও। ঘর ভরে গেল মেয়েদের দলে। বাইরের কলকল আওয়াজ কানে আসছিল স্নিগ্ধতার। সবাই মিলে ওকে স্বাভাবিক করার চেষ্টা করছে, তারপরও তেমনই স্তব্ধ, পুতুলের মতো চুপচাপ বসে আছে। দুজন মেয়ে ওর চুল ঠিক করছে, একজন কাজল লিপস্টিক দিয়ে ওর চেহারা সাজাচ্ছে। ওদের একজন স্নিগ্ধতাকে বলল, কি রে অগ্নিলা, ভাবিকে দেখছি না যে? সাইফ ভাইয়া কি বউ সমেত পুলিশ স্টেশনে গেছে? নাকি ভাবি ভাইয়ার পেছন পেছন ছুটেছে? হাসাহাসি করতে লাগলো সবাই। তবে অনু বিষয়টাতে গুরুত্ব দিল। ও আবারও স্নিগ্ধতাকে জিজ্ঞেস করলো, ঠিকই তো, ম্যাম কোথায় রে?
ম্যামকে তো অনেক আগেই তোদের ডাকতে পাঠিয়েছিলাম আমি। জানি না, বরপক্ষের ওখানে হতে পারে। অনু বিশ্বাস করে নিল কথাটা। স্নিগ্ধতাকে নতুন করে গয়না পরাচ্ছে ও, বেনারসির সাথে মানানসই স্বর্ণের গয়না। বিছানায় বসা এক বয়স্কা কয়েকটা গয়নার বাক্স অনুকে এগিয়ে দিয়ে বলল, এইবার না লাগছে নতুন বউ। আমাদের কালে তো লাল বেনারসি ছাড়া বিয়েই হতো না। আর তোমরা ওকে কি পরিয়েছিলে? সাদা জামা? নাও অনু, এগুলো পরাও স্নিগ্ধতাকে। এগুলো ওর মায়ের গয়না। সাইফ অনেক যত্ন করে তুলে রেখেছিল, আমাকে বলেছিল পরাতে বলতে। তারপর তোমরা যে জামা পরিয়েছিলে ওই সাদা জামার সাথে নাকি এই সোনার গয়না যাবে না, এই বলে বারণ করে গেছে। ওর স্বাদ আহ্লাদ পরে, আগে ওর টুকির ভালো লাগা। চোখ দিয়ে জল গড়ালো স্নিগ্ধতার। সবার চোখে পড়ল। বিন্দুমাত্র শব্দ করে কাঁদছে না ও, দম বন্ধ রেখে পাথরের মতো বসে আছে। সাজানো শেষ হয় স্নিগ্ধতার। কয়েক মুহূর্ত পরে বাইরে থেকে ডাক আসে স্নিগ্ধতাকে নিয়ে যাবার জন্য। অনুকে তুলে দাঁড় করালো। একটা প্রতিবেশী মেয়ে এসে ওর কাঁধে থুতনি রেখে ড্রেসিং টেবিলে স্নিগ্ধতার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে রে তোকে স্নিগ্ধা। এমন লাল টুকটুকে বউ আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। তোকে দেখে মনোবিজ্ঞানী ইয়াকেন শারাফ নিজেই আজকে মানসিক ভারসাম্য হারাবে। আবারও হাসাহাসি করতে লাগলো সবাই। স্নিগ্ধতার যেন কানেই গেল না কথাটা। এক হাতে মাথার বউ ওড়নাটা ধরে পেছনে ফিরল ও, মৃদু পায়ে এগুলো আলমারির দিকে। বড় আলমারিটায় আপাতমস্তক দেখার মতো বড় আয়না লাগানো। সে আয়নার সামনে গিয়ে নিজেকে পুরোপুরি সাজে দেখল স্নিগ্ধতা। জল ভরা চোখে চেয়ে থেকে ফিসফিসিয়ে বলল, শেষবারের মতো তোমার টুকিকে একটু আদর করে দাও না ভাইয়া। তোমার কাছে এটা আমার শেষ আবদার, প্রমিস। বেনারসি পরিহিত স্নিগ্ধতাকে দেখে সাইফ চোখ বন্ধ করে নিল। সামনের টেবিলে অগ্নিলা ল্যাপটপ স্ক্রিন অন করে রেখেছে। আবারও ওর পায়ে মাথা ঠেকিয়ে বসেছে। সাইফ সরতে বললেও মানেনি ও। স্নিগ্ধতার আশপাশ থেকে ক্যামেরা অবস্থান স্পষ্ট টের পেল সাইফ। স্নিগ্ধতার রুমের বড় আলমারিতে থাকা আয়নার পাড়ার মাঝেই ক্যামেরা সেট করা। অগ্নিলা মিনমিনিয়ে গলায় বলল, স্নিগ্ধতা কি বলল সাইফ? মাইক্রোফোন নেই আয়নায়? আমি শুনতে পাইনি ও কি বলল। তুমি শুনেছ ও কি বলেছে? সাইফের জ্বলন্ত চোখ জোড়া চিকচিক করছে পানিতে। অগ্নিলা বুঝল সাইফের নীরবতার অর্থ। এই খুনি বিশ্বাসঘাতক ইমোর মুখে আমার টুকির নামটাও শুনতে চাই না আমি। ইমোর কাজের উদ্দেশ্য খারাপ না হলেও প্রতিক্রিয়া বেআইনি, আর সেটা সাইফ কোনোদিনও মানতে পারবে না। এটুকু চেনে ও সাইফের নীরবতাকে। সাইফ মুখে বলল, আর কোথায় কি কি ফাঁদ পেতেছো তোমরা? এই আলমারির কোনো ব্যাকসাইড নেই সাইফ, যেটা আছে একটা টেম্পোরারি দেওয়াল। অসময়ে স্নিগ্ধতার বাসা থেকে বেরোনোর পথ ওটা। অসময় বলতে যে অগ্নিলা খুনের উদ্দেশ্যে বেরোনোর সময় বুঝিয়েছে, সেটা বুঝতে সময় লাগলো না সাইফের। নিজের বাড়িতেই একটা খুনি এমন চক্রব কবে কখন কিভাবে রচনা করেছে সেটাও পুলিশ হয়েও ও জানতে পারেনি। নিজের উপর রাগ বাড়ে সাইফের। আবারও ল্যাপটপের স্ক্রিনে তাকায়ও। সেখানে থাকা স্নিগ্ধতার মুখটা দেখে ওর ভুলে যেতে মন চায় সবটা। পরপরই ও নিজেকে বোঝায় এটা ওর বোন নয়। এর মাঝে কয়েকটা ছেলে মেয়ে এসে স্নিগ্ধতার মাথার ওপর ওড়না ধরল। মানে বিয়ের জন্য এখন নিয়ে যাওয়া হবে স্নিগ্ধতাকে। স্নিগ্ধতা চোখ মুছে পা বাড়ল। অগ্নিলা হাতের রিমোটটা নিয়ে একটা সুইচ টিপে দিল, আরেকটা দৃশ্য চালু হয় ল্যাপটপে। সাইফ দেখল সব দৃশ্যই একদম সম্মুখ থেকে দেখা যাচ্ছে স্নিগ্ধতাকে। অগ্নিলা বলল, সবাই জানে তুমি পুলিশ স্টেশনে আছো, আর আমি আপুকে বলেছি আমার কাজ আছে। তবে স্নিগ্ধতা কবুল বলার আগেই পৌঁছে যাব। রাগ করে ফোন কেটে দিয়েছে ও। তবে সবাইকে সামলে নেবে ও জানি। কেউ আমাদের খোঁজ করবে না সাইফ। আজকে তোমার কাছে আমার স্বীকারোক্তি দেবার সময়। আজকে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অনুর টিকলিতে যে মাইক্রো ক্যামেরা আছে ওটা দিয়ে আমরা দুইজন মিলে একসাথে এ গল্পের সূচনা থেকে উপসংহার দেখব। হুম হুম সাইফ ল্যাপটপ স্ক্রিনে চেয়ে ওর বাসার ছোট্ট বাগানে স্টেজ করা হয়েছে।
সাদা ঝাড়ু আর ফুলের যে সাজ সাইফের নিজ হাতে করা। সাদা শেরওয়ানি পরিহিত সারাফ স্টেজের মাঝের সোফায় বসে। ওর হাসিটা দেখে সাইফের পুনরায় অপরাধবোধ শুরু হয়ে গেল। মুস্কানকে কোলে নিয়ে ওর সাথে দুষ্টুমি করছে সারাফ। মিসেস শেজান আর শাওন বাদে স্বপ্নিলের বাকি সব ওর আশেপাশেই। পুরো পরিবারটাকে অমন হাসি খুশি দেখে সাইফের ভেতরটা খুঁচিয়ে ধরল। এমন সুন্দর একটা পরিবারে ইমোর নজর লেগেছে। নজরই তো, একটা খুনি যখন বিয়ে করে কোনো বাড়িতে ঢুকবে তার পরিণয় নিঃসন্দেহে ভয়াবহই হতে চলেছে। অগ্নিরা বলল, মিট স্বপ্নিল পরিবার, আমার আপন বোনের শ্বশুর বাড়ি। 4 বছর আগে আমার বোন মেহরুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় এ বাড়ির বড় ছেলে শাওনের সাথে, যে কিনা ইঞ্জিনিয়ারিং পাশ করে নরওয়েতে চাকরিরত। আর বাড়ির ছোট ছেলে সারাফ, আমার দেখার সবচেয়ে হাসি খুশি ছেলেটা। হাসতে হাসতে যে সব সিচুয়েশন সামাল দিতে পারে। বোনের হবু বরকে নিয়ে সবই জানো তুমি। যেটুকু জানো না তা অতটা অর্থবহ না এই গল্পে। ওর ম্যাসাচুসেটসে থাকা 3 বছর। পিএইচডি করতে যাওয়ার সে যাত্রার শুরুতে সারাফের সাথে পরিচয় হয় এক নরওয়েজিয়ান ট্যুরিস্টের, উম্মু সাকলিক। ক্যামেরা আবারও ঘোরে। এবার স্নিগ্ধতাকে ঘর থেকে বেরোতে দেখা যায়। ওর মাথার উপর ওড়না ধরে আছে আগে পিছের কয়েকজন। চারপাশে সবাই হাসি মুখে, কেবল ওর মুখে হাসি নেই। নিজ দিক তাকিয়ে এগোচ্ছে ও শুধু। মুখ চেহারা উদাস, অনুভূতি শূন্য। অগ্নিলা বলল, গল্পের মূল চরিত্র মা নরওয়েজিয়ান প্লাস্টিক সার্জন। তুরস্কে এক মুসলিম ভদ্রলোকের সাথে এই খ্রিস্টান ধর্মাবলম্বীর প্রেম হয়, আর তার পরিচয় হিসেবে উম্মু। উম্মুকে ওর মা সবটুকু স্বাধীনতা দিয়েছিল। দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একসময় উম্মু পা দেয় ম্যাসাচুসেটসে। সারাফের সাথে দেখা হয়ে যায় ওর। স্টেডিলি উম্মু সারাফের প্রেমে পড়ে যায়। তবে সারাফ নিজের দিক থেকে ঠিক ছিল। উম্মুকে ভালো বন্ধু হিসেবেই গণ্য করত ও। ভাইয়ের বিয়ে উপলক্ষে কয়েকদিনের জন্য বিডিতে চলে আসে সারাফ। তবে উম্মুর সে দূরত্ব পছন্দ হয় না। ভিডিও আসেও। তারপর সেখান থেকে উম্মু কী করে স্নিগ্ধতা হয় তা তুমি জানো। আর এরপরেই শুরু স্নিগ্ধতার প্রলয় রূপ। অগ্নিলার গলা ধরে আসছিল। স্ক্রিনে তখন দেখানো হচ্ছে স্নিগ্ধতার সাথে সবাই ছবি তুলছে। ওকে স্বাভাবিক করার হাসানোর চেষ্টা করছে, কিন্তু ও তেমনই নিষ্প্রভ। অগ্নিলা একটা শুকনো ঢোক গিলে বলল, তোমার কাছে আসা শুরু 4টে কেসের আগে ও আরও 3টে খুন করেছিল সাইফ। সাইফ থমকে অগ্নিলার দিকে তাকালো। এতক্ষণে প্রথমবার চোখাচোখি হয় ওদের দুজনের। সাইফ সামনে তাকায়। স্নিগ্ধতাকে দেখে কপালের পাশ বেয়ে ঘাম গড়ায় ওর। মস্তিষ্কের নিউরনগুলো বিচলিত হয়ে বলে ওঠে, 8টা নয়, মোট 11টা খুন করেছে এই মেয়েটা। ও কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, হতেই পারে না সেটা। আর এমনটা হলে ওর আশেপাশে কেউই নিরাপদ নয়। অগ্নিলা বলল, সে 3 জন কে কে ছিল সেটা আমি আজ অবধিও জানি না। ওদের বডি উমু কোথায় কিভাবে গায়েব করেছে সেটাও আমাকে বলেনিও। তোমার কেসে দ্বিতীয় খুনের সময় ওর আমার সাথে দেখা হয়। ওই দিন মাঝ রাস্তায় এক পলিটিশিয়ানের গালে জুতো মেরেছিলাম আমি। স্কুলের এক বাচ্চা মেয়েকে ভুলভাল বুঝিয়ে গাড়িতে তুলে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল জানোয়ারটা। আমার কাজে পুরো জায়গায় হুলস্থুল পড়ে যায়। ওই দিন সন্ধে পরে ওই পলিটিশিয়ানের কয়েক চেলা কিডন্যাপের চেষ্টা করে আমাকে, কিন্তু আমাকে গাড়িতে তোলার পরে স্নিগ্ধতারূপী উমু সেখানে পৌঁছে। সেই কালো জ্যাকেট, মাস্কধারী অবয়ব, অদ্ভুত কিছু একটা স্প্রে করে সেন্সলেস করে ফেলে প্রত্যেককে। আর জ্ঞান ফেরার পর আমি নিজেকে এইখানটায় পাই, জাস্ট লাইক ইউ। সেরাতে উমু অতি গুছিয়ে বুঝায় আমাকে। ও ভার্সিটির হলগুলোতে চলা মাদক ব্যবসা আর মেয়েদের হলে রাজনৈতিক নেতাদের আনাগোনা থামাতে চায়। আর এজন্য সবাইকে সমূলে মেরে ফেলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ছাত্র হলের অবস্থা শুনেই মাথা নষ্ট হয়ে যায় আমার। রাজি হয়ে যায় ওর কথায়। তবে তখনও আমি লেকচারার হইনি। আর উমুও বুঝে উঠতে পারছিল না এসবে জড়িত মূল হোতাদের গর্ত থেকে কিভাবে টেনে বের করা যায়। সুযোগের অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না আমাদের। সে সময় আরও 2টো খুন আমাদের প্ল্যান মাফিক হয়। ওরা দুজনেই ক্যাম্পাসের বাইরের অপকর্মে জড়িত ছিল। প্রথম জনকে আমি টার্গেট করেছিলাম। দ্বিতীয় ছেলেটার কুকর্মের খোঁজ উমু ব্ল্যাক ওয়ার্ল্ডে পেয়েছিল। আইটিতেও ভয়ানক রকমের দক্ষতা আছে ওর। সুযোগ সময় বুঝে ওদের ঐতিটা নেই উমু।
বাকের স্যার তখনও এসবে ইনভলভ না। স্বেচ্ছায় তৃতীয় জনের বডি ডাম্প করার দায়িত্ব আমি নিয়েছিলাম। তবে উমুর মতো এত ক্লিন রেখে কাজটা শেষ করতে পারিনি। গলদ রয়ে যায়। ওখানে নিজের ব্লাড স্যাম্পল রেখে আসি, যেটা তোমার চোখে পড়েছিল। এরপর সারাফ দেশে আসে। তবে উমু জীবনে সারাফের দ্বিতীয়বার আগমনের আগে গল্পে আরেকটা চরিত্র চলে আসে, আরাফাত, যে কিনা স্নিগ্ধতাকে পরিচয়ের শুরু থেকেই অসম্ভব ভালোবাসতে শুরু করে। ওকে বিয়ের প্রস্তাব দিতে উদ্যত হয়েছিল ও, বাট উমু বিয়ের জন্য তৈরি ছিল না। দুটো কারণ ছিল এর। সারাফকে খুব বেশি ভালোবেসেছিল মেয়েটা, অন্য কাউকে ভালোবাসা সম্ভব ছিল না ওর জন্য। আর দ্বিতীয় কারণ, একটা গ্যাংরেপড মেয়ে হয়েও চায়নি কোনো পুরুষকে জীবনে আনতে। ডক্টর জেনেলাকে বলে এইডসের ভুয়া রিপোর্ট তৈরি করে ও, আরাফাতকে আটকে দেয়। হুল্লোড় শুনে ল্যাপটপে তাকায় সাইফ। সারাফ স্নিগ্ধতা বরাবর দাঁড়িয়ে, সবাই হৈ হৈ করছে। অগ্নিলা নিমলিত আওয়াজে বলল, 3 বছর পর সারাফ আবারও ভার্সিটিতে যায়। সেখানে স্নিগ্ধতা রূপী উমুর সাথে দেখা হয় ওর। অ্যান্ড দেন দ্য সারাফ স্নিগ্ধতা মোমেন্ট। সাইফ স্ক্রিনে দেখলো সারাফ একরাশ মুগ্ধতা নিয়ে এক পলক দৃষ্টিতে স্নিগ্ধতার দিকে তাকিয়ে আছে, আর স্নিগ্ধতার দৃষ্টি নত। দুপা এগিয়ে স্নিগ্ধতার দিকে হাত বাড়ালো সারাফ। অগ্নিলা মৃদু হেসে বলল, আপাত দৃষ্টিতে সেটাকে স্নিগ্ধতা লাইফে সারাফের আগমন বলা চলে, কিন্তু এই কাহিনী বলে সেটা ছিল স্নিগ্ধতা লাইফে সারাফকে আনায়ন। সামনে বাড়িয়ে রাখা হাতের দিকে কয়েক দণ্ড তাকিয়ে থাকলো স্নিগ্ধতা। এবারে চোখ তুলে তাকালো ও। সারাফের হাস্যোজ্জ্বল মুখটা দেখে মনের ভিতরে যন্ত্রণাগুলো আরো বেশি উত্তাপে জ্বলে উঠল যেন। মেহেদি রাঙা ডান হাত রাখলো ও সারাফের হাতের উপর। সারাফ হেসে ওকে নিয়ে স্টেজে দাঁড়ায়। সবাই একের পর এক ছবি তুলছে ওদের সাথে। এদিকে অগ্নিলা বলে চলেছে, এভাবেই আমাদেরও পরিণয় হয়েছিল, মনে পড়ে সাইদ? কেসগুলো তোমার কাছে চলে গেলে আমার উম্মু দুজনের জন্যই তা চিন্তার বিষয় হয়ে ওঠে। উম্মু এতদিন তোমার থেকে লুকিয়ে যা করার করত, কিন্তু এবার যখন তুমি ওকে ধরার দায়িত্ব নিয়েছো, তোমার প্রতিটা সেকেন্ডের হিসেব রাখা প্রয়োজন ছিল ওর। তোমার মাথায় কি চলছে সেটা জানার প্রয়োজন ছিল। এজন্য আমি সিদ্ধান্ত নিই স্বয়ং আমি তোমার দুর্বলতা হয়ে উঠব, যাতে তোমার পরবর্তী স্টেপ বুঝে উঠতে পারি। আমাদের প্রতিটা দেখা সাক্ষাৎ প্রিপ্ল্যান্ড ছিল সাইফ। প্রথম দিন চঞ্চলকে চড়মারা থেকে শুরু করে তোমার গাড়ির কাজ ভাঙা, কিডন্যাপ কাহিনী পুরোটাই সাজানো ছিল। তারপর সবুজের খুন। তুমি ভেবেছিলে এই রিলেটেড তোমার পেনড্রাইভটা পুলিশ স্টেশনে গায়েব হয়েছে। ওটা আসলে তোমার বাসা থেকে গায়েব হয়েছিল। সবুজের পরিণয়, ওর বাজে কাজগুলোর শাস্তি তো ছিল, এর সাথে ভার্সিটিতে রাজনীতির জোর দেখানো, দলের প্রতি উম্মুর ওয়ার্নিংও ছিল। কে কারা এসব কন্ট্রোল করছে, যাতে কোনো একটা হিন্টস পায়ও। উম্মু একরকম হুট করেই ওকে মারার সিদ্ধান্ত নিয়েছিল বলে আমি অবাক হয়েছিলাম কিছুটা। তবে সে বিষয় বাড়ায়নি, ও একাই সামলাতে চেয়েছিল সবটা। কিন্তু আমি ওকে একা ছাড়বো না বলে জেদ করে গিয়েছিলাম চারপাশ পরখ করতে। কিন্তু সাকিরা কিভাবে আমার দৃষ্টি এড়িয়ে ছাদে চলে গেল টের পাইনি। তারপর সারাফকে এই কেসে জড়াও তুমি। সে সময় তোমাদের দুজনের কথোপকথন জানা জরুরি ছিল উমর। মনে পড়ে তোমরা প্রথমবার যে কফি শপে বসে কেস নিয়ে আলোচনা করেছিলে? স্নিগ্ধতার শাড়ি কিনতে গিয়েছিল সেবার। তোমাদের কথার মাঝে তোমার একটা ফোন কল আসে সাইফ। তুমি সারাফের কথার মাঝে এতটাই ডুবেছিলে যে ফোনের দিকে না তাকিয়েই সোয়াইপ করে কেটে দিতে চাও কলটা। অ্যান্ড দ্যাট ওয়াজ ইউর আনাদার মিস্টেক। ফোনটা তোমার ছিল না, ওটা উম্মুর ফোন ছিল। ইচ্ছে করে একই রিংটন দিয়ে তোমার কাছে রেখে দিয়েছিল ও। ফোনটা তোমার ফোনের অপোজিট সোয়াইপ ছিল, যার ফলে সেদিন কল কাটে না, বরং রিসিভ হয়। তোমার সারাফের কনভারসেশন এক একটা বর্ণ শুনে নিজের মতো করে প্ল্যান তৈরি করে উমো। এরপর স্নিগ্ধতার এগেনস্টে আসে মোহিনী, আর ওর প্রেমে মাতোয়ারা প্রেমিক সারাফ তখন নিজের ভাইকে বলে মোহিনীর ব্যবস্থা করতে। সারাফ নিজে উমুকে বলেছে এটা। উমু কনফার্ম হয় শাওন এসবে জড়িত। হি ইজ দ্য মেন কালপ্রিট। আমিও জানতে পারি আমার বোন জামাইয়ের আসল রূপ। নরওয়েতে বসে বাংলাদেশে ড্রাগ ডিল করা, ভার্সিটির হলগুলোতে নোংরা কাজকর্ম চালিয়ে মেয়েদের সমসম নিয়ে তামাশাকারী মানুষরূপী জানোয়ার শাওন। দাঁতে দাঁত চেপে বলল অগ্নিলা। সাইফ বিস্ফোরিত চোখে তাকালো। শাওনের এত বড় সত্যিটা আশা করেনি ও।
কথাগুলো শুনে মাথা ধপধপ করতে লাগলো ওর। কিন্তু অগ্নিলার চোখের রাগ ব্যতীত কিছুই নেই। শাওন যে ওর একমাত্র বোনের বর, সেই সম্পর্ক ওর ঘৃণার বিন্দুমাত্র আঁচ ফেলতে পারেনি। অগ্নিলা বড় বড় দম নিয়ে সংবরণ করলো নিজেকে, বলল, নিজের বোনের বরকে এসবে মানতে আমার দুনিয়া আটকে গিয়েছিল সাইফ, বিশ্বাস করো। তারপরও আমি আমার আদর্শে আপোষ করতে পারিনি। হলে এত সব জঘন্য কার্যক্রম টিকিয়ে রাখার জন্য শাওনকে সাজা দেবার সিদ্ধান্তে অটল থাকি। তখনও আমি ওমর সাথে হওয়া অন্যায়ের বিষয়ে কিছুই জানতাম না। ইভেন ওম্ময় যে স্নিগ্ধতা হয়ে আমাদের মাঝে আছে আমি এটাও জানতাম না। নাইবা জানতাম শাওন ওর রেপিস্টের একজন। প্রি ম্যারেজ ব্যাচেলর ট্যুরের নাম করে কক্সবাজার গিয়ে ও আর ওর বন্ধুরাই 4 জন রেপ করেছিল ওমুকে। এরপর ডক্টর নাজমুলকে যেদিন খুন করার প্ল্যান ছিল ওই দিনই সারাপ ওমুকে নিয়ে বেরিয়ে যায়। ওর অনুপস্থিতিতে কাজটা আমি নিজ হাতে করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সেটা করতে দেয়নি ওমু। শুধু অত্যাচার করে ছেড়ে দেওয়া হয় নাজমুলকে। আর আমাদের বিয়ের রাতে সুযোগ বুঝে ওমু নিজে শেষ করে নাজমুলকে। তখনও অবধি আমি একবারও প্রশ্ন করিনি ওকে। কিন্তু বাকের স্যার যখন নাজমুলের ভ্যান চালককে মেরে ফেলে আমার রাগ হয় ওমুর ওপর। ওই মানুষটা তো নির্দোষ ছিল। রাগের বশে স্নিগ্ধতার এইসব কাজের সূচনা খুঁজতে শুরু করি আমি। আর সেখানেই ওমুর ডায়েরি খুঁজে পাই। সেদিন সে ডায়েরি ওমু নিজে পড়ে শোনায় আমাকে ওর সাথে কি কি ঘটেছিল। এমনিতেও শাওনের ওপরে ঘৃণা ছিল আমার। ওমুর ঘটনা শুনে ক্ষোভ আক্রোশ আরও সহস্র গুণে বেড়ে যায় ওর প্রতি। ওকে দেশে আনার জন্য সব রকম চেষ্টা করতে থাকি, কিন্তু যখন আমার বিয়েতেও ও না আসে প্ল্যান বদলাতে হয় আমাদের। শারাফের সাথে স্নিগ্ধতার কাহিনীকেও বিয়ে অবধি টানতে হয়, কারণ শাওন আমার বিয়েতে না আসলেও ভাইয়ের বিয়েতে ঠিকই আসতো। আর সেটাই ঘটেছে। শাওন ফিরতেই ওর আরেক সঙ্গী তারেকের ব্যবস্থা হয়ে যায়, তার সাথে চঞ্চলেরও। এই তো কলঙ্কিত যাদের নন্দিত হবার গল্প সাইফ। আর এই গল্পে এখন শুধু বাকি এই বিয়েটা। সব মিলে উমুর প্রবেশ আর শাওনি রীতি, ব্যাস সেটাই নন্দিত চন্দ্র কলঙ্কের উপসংহার। শাওন বড় বড় চোখে তাকালো। সবটার শুরু, প্রবাহ, উদ্দেশ্য সবটা পরিষ্কার হয়ে ধরা দেয় ওর কাছে। সে সময় অগ্নিলার ফোনে মেসেজ আসে একটা। ওটা পড়ে চোখ বন্ধ করে শ্বাস ফেললো অগ্নিলা। সাইফের বাধা হাতে আলতো এক চুমু খেলো একটা। তারপর জড়ানো আওয়াজে আসছে বলে বেরিয়ে যায় ও। সাইফ অস্থির হয়ে পড়ে। ওর মাথায় শুধু ঘুরছে শাওনকে ইমুর হাতে মরতে দেবে না ও। সবকিছুর জন্য শাওন সাজা পাবে, আর এই 11টা খুনের জন্য সাজা পাবে ইমুও। সবচেয়ে বড় কথা, সবকিছু থেকে অজ্ঞাত সারাফও ওর মতো ভালোবেসে ঠকে যাবে। এটাও কিছুতেই হতে দেবে না। সাইফ হাতের বাঁধন নড়চড় করাতে লাগলো। দাঁত দিয়ে বাঁধন কাটার জন্য অবু হবার চেষ্টা করলো, কিন্তু ব্যথার জন্য পারল না। শব্দ শুনে ল্যাপটপ স্ক্রিনে তাকালো ও, কিন্তু সেখানকার দৃশ্য দেখে গায়ের জোর কমে আসলো সাইফের। ফুলের ঝালরের দুই পাশে সামনাসামনি সারাফ স্নিগ্ধতা বসে। কাজী সাহেব ওদের বিয়ে পড়াতে শুরু করেছে। সাইফ চেঁচাতে শুরু করলো, নিজেকে ছাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু লাভ হয় না। কয়েক মুহূর্তের ব্যবধানে ওর চোখের সামনে 3 কবুলে পবিত্রতার বন্ধনে আবদ্ধ হয় দুটো নাম, সারাফ, স্নিগ্ধতা।